বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে চোখ পুরো বিশ্বের। সম্প্রতি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সাক্ষাৎকার নিয়েছে বিদেশি বিভিন্ন গণমাধ্যম। তারই ধারাবাহিকতায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জৈনকে দেয়া এ সাক্ষাৎকারে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Tariq Rahman is quite capable of giving leadership to the party. শ্রীনিবাসন জৈন বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে নামা লাখো বাংলাদেশি প্রত্যাশা করেছিলেন যে দুর্নীতি, পরিবারতন্ত্র এবং রাজনৈতিক সহিংসতার অবসান হবে। তারেক রহমান কিভাবে সেই পরিবর্তন আনবেন জানতে চান। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দীর্ঘদিনের নির্বাসন শেষে প্রথম যেদিন দেশে ফিরেন সেদিনই দেশকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা জানান। ক্ষমতায় আসলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন বিএনপি চেয়ারম্যান। He categorically committed to the people that he will bring change, and he has committed that he has a plan, and that plan includes the future of Bangladesh. লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রসঙ্গ তুলে দুর্নীতি বন্ধে বিএনপির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করেন শ্রীনিবাসন জৈন। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে করা মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সব মামলা খারিজ করে সাজা বাতিল করা হয়। এই আইনি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন সঞ্চালক শ্রীনিবাসন। মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর তারেকের বিরুদ্ধে করা মামলাগুলোর বিচার কাজ হয়েছে এবং একটি অভিযোগেরও প্রমাণ পাওয়া যায়নি। নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলাগুলো খারিজ হয়ে গেছে। All these cases were tried, some of these cases were investigated. Not a single allegation was in fact proved against Tariq Rahman. সাক্ষাৎকারের এ পর্যায়ে দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, দখল এবং খুনের অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন শ্রীনিবাসন জৈন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু ক্ষেত্রে যে এমনটা ঘটে থাকতে পারে তা তিনি অস্বীকার করেন না, তবে অধিকাংশ অভিযোগকেই পক্ষপাতদুষ্ট বলে মনে করেন। বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই আগের সরকারের আমলে এসব জমি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়েছিল। These reports are all, in most of the cases, are against those people who were, in fact, got back their lands or the shops which were taken away by the Awami League fascists. Maybe there are some cases. It happens. When there is a change, it happens in every country, in every nation also. বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন টার্মিনালে চাঁদাবাজির প্রসঙ্গেও প্রশ্ন করেন সঞ্চালক। বাংলাদেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন, ঢাকা শহরের ৫৩টি পরিবহন টার্মিনাল এবং স্ট্যান্ড থেকে প্রতিদিন ২ কোটি টাকারও বেশি চাঁদাবাজি করা হয়। এ বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্য জানতে চান, তবে গণমাধ্যমের এসব প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল। 22 million Bangladeshi taka is extorted daily from 53 transport terminals and stands in Dhaka city. Who has reported it? This is in the Daily Star. This I don't extortion from the believe that. Awami That League. is also bias. That report is also bias. Our leader was in exile. Our people were in jail. I was in jail. I was 11 times I had been to the jail. My leader, Begum Khaleda Zia, was also jailed for 2 years and 2 years. গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র অবসানের পরিবর্তে এর প্রত্যাবর্তনের বিষয়েও প্রশ্ন করা হয় বিএনপি মহাসচিবকে। তিনি বলেন, গত ১৫ বছরে দলটি কঠিন সময় পার করেছে। তারেক রহমান এখন নতুন নেতৃত্ব হিসেবে এসেছেন। দেশের মানুষও তাকে সাদরে গ্রহণ করেছে। তিনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন বলেই তাদের দল তারেক রহমানকেই নেতা হিসেবে বেছে নিয়েছে। The party has suffered so much. The party has suffered last 15 years. And the new leadership has come. Yes. Tariq Rahman has emerged as a new leader here. And he is already accepted by the people. এছাড়া বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়েও প্রশ্ন করেন শ্রীনিবাসন। মির্জা ফখরুল বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে তার কারণ রাজনৈতিক।
সাম্প্রদায়িক নয়। বিএনপি ও জামায়াতের সমর্থকরা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর প্রতিশোধমূলক হামলায় জড়িত বলে জাতিসংঘের প্রতিবেদনের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন শ্রীনিবাসন জৈন। তবে এ প্রতিবেদনকেও পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সংবিধানে সেকুলারিজম নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গেও প্রশ্ন করা হয় বিএনপি মহাসচিবকে। তিনি বলেন, বিএনপির লক্ষ্য সেকুলারিজম প্রতিষ্ঠা না। সেকুলারিজম ৯৫% মুসলমানের বাংলাদেশের জন্য উপযুক্ত নয় বলে মনে করেন তিনি। বলেন, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার নিন্দা জানান মির্জা ফখরুল। বলেন, হামলার শিকার ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন এটি নিন্দনীয় এবং মানবতাবিরোধী অপরাধ। BNP and Jamaat-e-Islami supporters are involved in revenge violence on religious and indigenous No, groups. I don't think this is all bias-based. You see yourself, you are moving around. Do you find anywhere there is a communal issue which is creating any problem? If you go to the villages, you go to the in Dhaka city, Dhaka Shari-Mandir. It was your founder, General Ziaur Rahman, former president of Bangladesh, who dropped the word secularism from Bangladesh's constitution in 1977. Yes, fine. Because that was the philosophy of that party at that time. So secularism is not our goal, I tell you very frankly. Why do you try to impose secularism on a separate party? We believe Secularism is not your goal. No, it's not our goal. Our goal is that all the rights to all the religions, to all the faiths we have, they should be able to practice their religion. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ না থাকায় তা অবাধ ও সুষ্ঠু হবে কিনা সে প্রসঙ্গে মির্জা ফখরুলের কাছে জানতে চান শ্রীনিবাসন। জবাবে ফখরুল বলেন, প্রায় ২,০০০ আন্দোলনকারী ছাত্র জনতাকে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে হত্যা করা রাজনৈতিক দল ও তার নেতার বিচারের দাবি উঠবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সামগ্রিকভাবে পুরো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তিনি সমর্থন করেন না। It was Awamu League in general. They were involved in these things. All the ministers, all the members of the Awamu League, they were involved. Personally or politically, we don't support these sort of things. But You don't support the idea of a collective ban. I don't support this sort of banning any political party. I told it when Jamaat Islam was also banned by the Awamu League. I gave a statement also then at that time. This time also I said that banning a political party doesn't solve the problem. You'll have to identify the persons, the leaders who are responsible for the genocide, for the killing, and they should be tried. Now, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ২০০১ ও ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় নির্যাতন, নির্বিচারে আটক এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয় মির্জা ফখরুলকে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব বলেন, তারা ক্ষমতায় থাকতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়নি কখনোই। এমনকি তাদের সরকারের আমলে কোনো রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করা হয়নি। we never targeted any political person. We never, in fact, killed any political leader during our tenure. Nothing. We have not done that. ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়েও প্রশ্ন করেন শ্রীনিবাসন জৈন। বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বারবার আহ্বান জানালেও ভারত এ বিষয়ে নিশ্চুপ রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এ সংকট কিভাবে মোকাবেলা করবে জানতে চাওয়া হয় তার কাছে। মির্জা ফখরুল মনে করেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি কূটনৈতিকভাবে ছাড়া সমাধানের উপায় নেই। প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। What happens, sir, if India flat out refuses to deport Sheikh Hasina? What will you do? It depends. We'll again diplomatically try. But we cannot do anything else, but we can try, and we can bring it even to the international community also. When Begum Khalida Zia passed, he brought a letter of condolences That's from a very Prime good Minister thing. Modi. That's a very good thing, very good gesture from the Indian government and from the Indian Prime Minister. And that has also created a sort of hope that the relationship between the two countries will definitely improve if BNP comes into power.
শ্রীনিবাসন বলেন, বাংলাদেশ এখন একটি উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং সময় পার করছে। প্রায় 2 দশক দেশের বাইরে থাকা তারেক রহমান এই সংকটপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দিতে পারবেন কিনা মির্জা ফখরুলকে প্রশ্ন ছুড়ে দেন তিনি। মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও দেশ ছাড়ার আগে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ছিলেন। দেশের বাইরে থাকার সময়ও দল ও জনগণের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। তাই তারেক রহমান খুব ভালোভাবেই দেশের নেতৃত্ব দিতে পারবেন বলেই আল জাজিরাকে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। He has all the capacity to lead the country because he was here in politics in Bangladesh before he left the country. And he was very much involved with the party and with the activities, political activities here in Bangladesh. সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। But thank you very much indeed, Mr. Alamgir. Thank you.